আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম প্রদর্শনী। শুনতে থাকুন আজকের গল্প প্রদর্শনী। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প প্রদর্শনী। সন্ধেবেলা বাস থেকে নেমে রাস্তা পেরুতে ওধারের বাস স্ট্যান্ডে মেয়েটাকে দেখতে পেল অনিমেষ। মাসখানেক ধরে কি তারও বেশি, প্রায় রোজ ঠিক এই সময় মেয়েটাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে সে। অনিমেষ যখন কলকাতা থেকে ফেরে, খুব সম্ভব মেয়েটা তখন কলকাতায় যায়। রাত্রিরে কলকাতার অর্ধেক ফাঁকা করে কয়েক লাখ মানুষ যখন বেরিয়ে যায়, তখন মেয়েটা ওই বিশাল মেট্রোপলিসে গিয়ে কি করে, সেখানে তার কি কাজ? অনিমেষ এ নিয়ে অনেক ভেবেছে, মনে মনে একটা পছন্দসই উত্তরও খাড়া করেছে। তার ধারণা মেয়েটা টেলিফোন এক্সচেঞ্জে কাজ করে কিংবা কোনো হাসপাতালে, দুটোই এমার্জেন্সি সার্ভিস, রাতে সেখানে ডিউটি দিতে হয়। এধারে আসতেই চোখাচোখি হয়ে গেল। রোজই হয়, হলেই একটুক্ষণ তাকিয়ে থেকে মুখ নামিয়ে নেয় মেয়েটা। আজ কিন্তু নামালো না, তাকিয়েই রইল। তার বয়স 23-24, গায়ের রং ফর্সা না হলেও কালো না, দুইয়ের মাঝামাঝি। লম্বাটে মুখ, পাতলা নাক, ঘন পালকে ঘেরা, বড় বড় টানা চোখ, সরু মসৃণ গলা, কোমর ছাপানো অজস্র চুল এক বেনি করে পিঠের উপর ফেলে রাখা হয়েছে। এই 1 মাস ধরে একই পোশাকে তাকে দেখে আসছে অনিমেষ। বুটিকের কাজ করা একটা মুর্শিদাবাদী সিল্কের শাড়ির সঙ্গে রং মিলিয়ে ব্লাউজ, গলায় সস্তা দার্জিলিং স্টোনের একটা হার, কানে ওই পাথরেরই ইয়াররিং, মা হাতে ছোট্ট চৌকো ঘড়ি, তবে 2 ভুরুর মধ্যবর্তী কপালে কোনোদিন সবুজ টিপ থাকে, কোনোদিন বা লাল, আজকে রংটা গোলাপি। হাত পা মুখ আলাদা আলাদা ভাবে দেখতে গেলে মনে হবে তেমন কিছু নয়, খুবই সাধারণ, কিন্তু সব মিলিয়ে মেয়েটার চেহারায় এমন একটা ম্যাজিক আছে যে চোখ ফেরানো যায় না। মেয়েটা আজ ওভাবে তাকিয়ে থাকায় খুবই অস্বস্তি হচ্ছে অনিমেষের। সেই সঙ্গে এক ধরনের আকর্ষণও বোধ করছে। কি করবে যখন ভাবছে সে, সেই সময় মেয়েটাই এগিয়ে এলো, বলল, একটা কথা জিজ্ঞেস করব। মেয়েটার মধ্যে কোথাও আড়ষ্টতা নেই, খুবই স্মার্ট আর স্বচ্ছন্দ সে, তবু হুট করে সে যে কাছে চলে আসবে এটা ভাবা যায়নি। অনিমেষ ব্যস্তভাবে বলল, হ্যাঁ করুন না। 1 মাস ধরে আপনাকে দেখছি, আমি যখন কলকাতায় যাই তখন আপনি ফেরেন। মেয়েটা তাহলে তাকেও লক্ষ্য করেছে? আধফোটা গলায় অনিমেষ বলল, হ্যাঁ। মেয়েটা আবার বলল, আমার মনে হয় আপনি আমার সঙ্গে আলাপ করতে চান। অনিমেষ হকচকিয়ে যায়, বিব্রতভাবে বলে, হ্যাঁ, মানে আমার সম্বন্ধে আপনার খুব কৌতূহল, তাই না অনিমেষ বাবু? মেয়েটা তখনও চোখ সরায়নি, পলকে অনিমেষের দিকে তাকিয়েই আছে। অনিমেষ চমকে উঠল, আপনি আমাকে চেনেন? আপনাকে আমাদের শহরে কে না চেনে?
এমএতে কত ভালো রেজাল্ট করেছিলেন, খবরের কাগজে ছবি ছাপা হয়েছিল, সবার মুখে মুখে আপনার নাম। বলে একটু থামে মেয়েটি, পরক্ষণেই আবার শুরু করে, আপনার মতো ভালো ছেলে এই শহরে আর কেউ নেই। প্রায় অচেনা এক তরুণীর মুখে নিজের প্রশংসাটুকু শুনতে ভালোই লাগলো অনিমেষের, সেই সঙ্গে একটু সংকোচ। লাজুক হেসে সে বলল, কি যে বলেন। এই জায়গাটা কলকাতা থেকে মাইল 15 দূরে। ইদানিং গ্রেটার ক্যালকাটা ডেভেলপমেন্ট স্কিমের মধ্যে পড়ে গেছে, নইলে এটা কলকাতারই প্রায় সমবয়সী ছোট্ট শহর। 18th সেঞ্চুরিতে ইংরেজরা এখানে কিছু ঘরবাড়ি টাড়ি বানিয়েছিল, সেগুলো ঘিরে ক্রমশ টাউনশিপ গড়ে উঠেছে। অনিমেষটা এখানকার পুরনো বাসিন্দা, পুরনো এবং বনেদি। 5-6 জেনারেশন ধরে তারা এখানে আছে। ব্রিটিশ রাজত্বে এজেন্সির বিজনেসে তার ঠাকুরদার বাবা এবং ঠাকুরদা প্রচুর পয়সা করেছিলেন। এখন অবশ্য অত রমরমা নেই, বাবার আমলে বংশানুক্রমিক ব্যবসা উঠে গেছে, অবস্থা পড়তির দিকে। তবু ব্যাংকে এবং কোম্পানির শেয়ারে যা আছে তাতে নিচের 2 পুরুষ পায়ের ওপর পা তুলে খেয়ে যেতে পারবে। তাছাড়া রয়েছে বিঘেখানেক জায়গা জুড়ে গথিক স্ট্রাকচারের মোটা মোটা থামওয়ালা প্রকাণ্ড বাড়ি। এইরকম পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু না করলেও পারত অনিমেষ, রুখে গেলেও কারোর কিছু বলবার ছিল না। কিন্তু অনিমেষ অন্যরকম মেটেরিয়ালে তৈরি। তার বয়স এখন 26, কোনো নেশা নেই তার, সিগারেট পর্যন্ত খায় না। স্কুল ফাইনাল থেকে MA পর্যন্ত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। তারপর কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ব্যাংকে ভালো চাকরি পেয়েছে, আপাতত জুনিয়র অফিসার গ্রেড। তবে প্রমোশন পেতে দেরি হবে না। রোজ 8টায় বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় যায় অনিমেষ, ফেরে সন্ধেবেলা। মেয়েটি বলল, এবার আমার নামটা বলি, তাতে কথা বলতে সুবিধা হবে। আমি সুচরিতা। একটু থেমে কি ভেবে অন্যমনস্কর মতো বলল, নামের যোগ্য অবশ্য আমি নই। বলে গলার ভেতর তীক্ষ্ণ শব্দ করে একটু হাসল। অনিমেষের মনে হলো ঠাট্টা। সে বলল, আপনি আমার সম্বন্ধে অনেক খবর জানেন, আমি কিন্তু আপনার ব্যাপারে কিছুই জানি না। সুচরিতা ফের অনিমেষের দিকে তাকালো, আস্তে করে বলল, জানতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। মৃদু হেসে মাথা নাড়ল অনিমেষ। অনেকক্ষণ চুপ করে রইল সুচরিতা। তারপর বলল, এক কাজ করুন। কি? আমাদের বাড়ি চলুন, ভালো করে আলাপও হবে, আমার সম্বন্ধে আপনার অনেক কিছু জানাও হয়ে যাবে। সুচরিতার তাকানোর ভঙ্গি অন্যরকম হয়ে উঠতে লাগলো, কেমন যেন ধারালো আর দূরভেদী। অনিমেষ তার চাউনির এই পরিবর্তন ভালো করে লক্ষ্য করল না। বলল, কিন্তু কি? আপনি তো কলকাতায় যাবার জন্য বেরিয়েছিলেন। অনিমেষকে থামিয়ে দিয়ে সুচরিতা বলল, একদিন কলকাতায় না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কলকাতা যেমন চলছে তেমনই চলবে, আসুন। সুচরিতার সঙ্গে যাওয়া ঠিক হবে কিনা বুঝে উঠতে পারল না অনিমেষ। বলল, আপনাদের বাড়ি কোথায়? নিউ কলোনিতে। এ শহরের পেছন দিক দিয়ে গঙ্গা চলে গেছে, নিউ কলোনি তারই পাড়ে। এই বাসস্ট্যান্ড থেকে কম করে 2-2.5 মাইল দূরে। অনিমেষ একটু ভেবে বলল, আপনাদের বাড়ি গেলে কেউ কিছু মনে করবে না তো? মানে আমাকে কেউ চেনে না, আমার সঙ্গে? কেউ কিছু মনে করবে না, গেলেই বুঝতে পারবেন। গলা স্বরে অদ্ভুত একটা টান দিয়ে কথাগুলো বলল সুচরিতা। তারপর শব্দ করে হাসল। অদম্য কৌতূহলে দ্বিধা কাটিয়ে শেষ পর্যন্ত অনিমেষ ঠিক করে ফেলল সুচরিতার সঙ্গে যাবে।
বলল, নিউ কলোনি অনেকটা দূরে, কিভাবে যাবেন? কেন, সাইকেল রিক্সায়? এই কথাটা আগেই মনে হয়েছিল অনিমেষের, কিন্তু প্রায় অচেনা এক তরুণীকে রিক্সায় গা ঘেঁষাঘেঁষি করে যাবার প্রস্তাব দিলে প্রতিক্রিয়া কি হতে পারে ভাবতে অস্বস্তি হচ্ছিল। সুচরিতা রিক্সার কথা বলায় সে আরাম বোধ করল। সারাদিন কাজের পর মিডের বাসে গাদাগাদি করে এসে এখন আর 2-2.5 মাইল হাঁটতে ইচ্ছা করছে না। তবে পাশে বসে যেতে হবে, এটা ভাবতে এক ধরনের অস্বাচ্ছন্দ্য বোধ হতে লাগলো। সুচরিতা এবার তাড়াই লাগালো, কি হলো, আসুন। বাস স্ট্যান্ড থেকে কপা দূরে ঝাঁকড়া মাথা দুটো রেইনট্রি, তার তলায় রিক্সা স্ট্যান্ড। সেখানে গিয়ে দুজনে একটা রিক্সায় উঠল। সুচরিতাই রিক্সাওয়ালাকে বলল, নিউ কলোনি চলো। রিক্সা মুখ ঘুরিয়ে ডান দিকে রাস্তায় ঢুকে পড়ল। রাস্তাটা এ শহরের শিরদাঁড়া হয়ে সোজা গঙ্গার ধারে চলে গেছে। বেশিরভাগ দিনই কলকাতা থেকে ফিরে এখানে আলো দেখতে পাওয়া যায় না। লোডশেডিং এর অন্ধকারে চারিদিক ডুবে থাকে। আজ অঢেল আলো। ঝোঁকের মাথায় বা দুর্বোধ্য কোনো আকর্ষণে সুচরিতার সঙ্গে সাইকেল রিক্সায় উঠবার পরই অনিমেষের মনে হয়েছে না গেলেই ভালো হতো। এ শহরে অনেকেই তাকে চেনে। বাবা মা, দাদা বৌদিরা মাঝে মাঝে কেনাকাটা করতে বা অন্য দরকারে বেরিয়ে পড়েন। তাদেরকেও একটি মেয়ের সঙ্গে তাকে এভাবে দেখতে পেলে খুবই অবাক হয়ে যাবেন। এ নিয়ে অনেক কিছুই ভাববেনও, সেটাই স্বাভাবিক। একটি তরুণীর পাশে বসে রিক্সা ভ্রমণ এমন কোনো চমকপ্রদ ঘটনা নয়। জোড়ায় জোড়ায় ছেলে মেয়েরা আকছারে এখানে ওখানে ঘুরছে, কিন্তু অনিমেষের ব্যাপারটা একেবারেই আলাদা। ভালো ছেলে হিসেবে এ শহরে তার যথেষ্ট সুনাম। কেউ কখনো তাকে মেয়ে নিয়ে ঘুরতেও দেখেনি। অনিমেষকে অনেকটা মরালিস্টই বলা যায়। এই শহর যেন আদিকালের কোনো নগর। এখানকার সবকিছুই প্রাচীন, ফাঁকা জায়গা নেই বললেই চলে। পুরনো বাড়িঘর আর মন্দিরে চারিদিক ঘিঞ্জি হয়ে আছে। ফাঁকে ফাঁকে চমক দেবার মতো এক আধটা নতুন বাড়ি। দুধারে খোলা ড্রেনের পাশে ডাই করা আবর্জনা। এই মেন রোডটা থেকে সরু সরু অগুন্তি গলি দুপাশে বেরিয়ে গেছে। অনিমেষের সাইকেল রিক্সাটা যেখান দিয়ে যাচ্ছে সেটা শহরের সবচাইতে জমজমাট অংশ। এটা বাজার পাড়া, দুধারে দোকানপাট, মুখোমুখি দুটো সিনেমা হল। লোডশেডিং না হওয়ায় চারিদিক ঝলমল করছে। রাস্তায় এখন প্রচুর লোকজন, তবে সবচাইতে বেশি ভিড় সিনেমা হল দুটোর সামনে। ঠিক থেকে মানুষজনের ভিতর দিয়ে রাস্তা করে বেল বাজাতে বাজাতে গাদা গাদা সাইকেল রিক্সা ছুটছে। মাঝে মাঝে 2-1টা প্রাইভেট বাস, সেগুলো মানুষের ঠাসা। এমনকি ছাদের উপরও প্যাসেঞ্জার তোলা হয়েছে। একান্তভাবে অনিমেষ এই মুহূর্তে লোডশেডিং চাইছে, আর ভয়ের চোখে অনবরত রাস্তার দুপাশে তাকাচ্ছে। ঈশ্বর বা ভগবান টগবান নিয়ে কখনোই সে মাথা ঘামায় না। এখন মনে মনে সে বলতে লাগলো, হে ঈশ্বর, চেনাশোনা কারোর চোখে যেন না পড়ে যায়। তার চোখ মুখ দেখে মনে হয় প্রকাশ্যে সে যেন ভয়াবহ পাপকর্ম করে ধরা পড়েছে। অনিমেষ একবার ভাবল রিক্সা থেকে লাফিয়ে নেমে পড়ে, কিন্তু তাও পারল না। হঠাৎ পাশ থেকে সুচরিতা ডাকল, অনিমেষ বাবু। ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো অনিমেষ। সুচরিতা ফের বলল, খুব বিপদে পড়ে গেছেন না? অনিমেষ চমকে উঠল, মিমুড়ের মতো বলল, বিপদ? কিসের বিপদ? এই যে আমার সঙ্গে যাচ্ছেন, সেটা বিপদ নয়? বলে দূরভেদী চোখ নিয়ে অনিমেষের দিকে তাকালো সুচরিতা। অনিমেষ উত্তর দিল না। জামার তলায় অদৃশ্য পোকা হানপার মতো অস্বস্তি বোধ করতে লাগলো। সুচরিতা এবার বলল, এইভাবে আমার সঙ্গে রিক্সায় উঠে পড়া ঠিক হয়নি, তাই না? চাপা নিচু গলায় অনিমেষ বলল, এই কথা কেন বলছেন? উত্তর না দিয়ে সুচরিতা প্রশ্ন করল,
পাছে কেউ আপনাকে আমার সঙ্গে দেখে ফেলে, সেই ভয়টা কিছুতেই কাটাতে পারছেন না কেমন? মেয়েটা কি থট রিডার? মুখের দিকে তাকিয়ে অন্যের মনের কথা পড়তে পারে? নকিলে অনিমেষ বলল, না না, ভয় আবার কি? বলল বটে, গলার স্বর খুব নিস্তেজ শোনালো। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রিক্সাওয়ালাকে থামাতে বলি, আপনি এখানে নেমে যান। ভালো ছেলে সুনামটা অন্তত বজায় থাক। নিজের মধ্যে কোথায় যেন একটা খোঁচা লাগলো, হয়তো পৌরুষে বা দুর্গেও কোনো অহংকারে। সে বলল, রিক্সা থামাতে হবে না। মজার গলায় সুচরিতা বলল, না, আপনাকে আর ভীরু বলা যাবে না। মূলে রিনরিনের শব্দ করে একটু হাসল। একসময় বাজার পাড়ার জমকালো অংশটা পেরিয়ে সাইকেল রিক্সা অনেকটা এগিয়ে যায়। তবু ভয় কাটে না অনিমেষের। তার চেনাশোনা মানুষ এই শহরের সর্বত্র ছড়িয়ে আছে। আজ লোডশেডিং এর কোনো সম্ভাবনা নেই। তার রক্তচাপ ক্রমাগত বাড়িয়ে দিয়ে আলো জ্বলতেই থাকে। হঠাৎ অনিমেষের মনে হলো, সুচরিতার সঙ্গে আলাপ করতে এসে এইভাবে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। সে জিজ্ঞেস করে, আপনারা এখানে নতুন এসেছেন না? সুচরিতা বলে, ঠিক নতুন না, 3-4 বছর আছি। গঙ্গাধারের নিউ কলোনিটা হয়েছে বছর 5 আগে। ওখানকার লোকজনেরা বেশিরভাগই পূর্ববঙ্গের উদ্বাস্তু। তার মানে কলোনি বসবার প্রায় শুরু থেকে সুচরিতারা আছে। অনিমেষ বলল, এই মাসখানেক ধরে আপনাকে দেখছি, তার আগে দেখেছি বলে মনে পড়ে না। আমি কিন্তু আপনাকে দেখেছি। তাই বুঝি? আপনাদের বাড়িটাও বাইরে থেকে দেখেছি। শুনেছি আপনারা এখানে 100 বছরেরও বেশি আছেন। খুব অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি। অনিমেষ বলল, অ্যারিস্টোক্র্যাট আবার কি? তবে অনেকদিন এখানে আছি, সেটা ঠিক। একটু চুপ। তারপর সুচরিতা বলল, আপনাদের মতো এমন ব্রিলিয়ান্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের নেই। অনিমেষ বিব্রত হল। হ্যাঁ, আমার পূর্বপুরুষেরা চান্স পেয়ে কিছু টাকা পয়সা বাড়ি টাড়ি করে গেছেন, কিন্তু আমি এসেছি আপনার সঙ্গে আলাপ করতে। এর ভেতর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আছে কেন? একটু ধৈর্য ধরুন, আমাদের বাড়ি গিয়ে আপনাকে একটা এক্সিবিশন দেখাবো, তখন আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এক সময় সাইকেল রিক্সাটা নিউ কলোনিতে পৌঁছে গেল। এখানে বেশিরভাগই টিন বা টালির ঘর, মাঝে মধ্যে 2-1 একতলা বাড়ি। কিন্তু দেখেই টের পাওয়া যায় মিডিল ক্লাসের একেবারে নিচের স্তরে যারা রয়েছে, এটা তাদেরই উপনিবেশ। রিক্সা থেকে নেমে ভাড়াটা অনিমেষই মিটিয়ে দিল। তারপর তাকে সঙ্গে করে কলোনির শেষ মাথায় একটা টালির চালের বাড়িতে নিয়ে এলো সুচরিতা। মোট 3 ঘর। 2 ঘরে 3 ইঞ্চি ইটের দেওয়াল, বাকি ঘরটায় বাঁশের বেড়া। সবগুলো ঘরের মেঝে অবশ্য পাকা। উঠোনের একধারে উঁচু বাঁধানো জায়গায় তুলসী মঞ্চ, এধারে ওধারে 2-4টে কাঁদা এবং সন্ধ্যা মালতীর গাছ চোখে পড়ে। সুচরিতা একটা ঘরে অনিমেষকে বসিয়ে বলল, প্লিজ একটু একলা থাকুন, আমি আসছি। বলেই পেরিয়ে গেল। আর্থিক দিক থেকে সুচরিতারা কোন লেভেলে পড়ে আছে ঘরটার দিকে এক পলক তাকালে টের পাওয়া যায়। অল্প পাওয়ারের একটা বাল্ব জ্বলছে টিমটিম করে, তাতেই দেখা গেল ডান দিকে 3 পাওয়ালা একটা তক্তপোষ, বাকি পায়ের জায়গায় ইট বসানো, সেটার উপর ময়লা বিছানা পাতা। চিটচিটে বালিশের ওয়ার ফেটে তুলো বেরিয়ে পড়েছে। তক্তপোষটার তলায় পুরনো টিনের বাক্স, হাঁড়ি কুঁড়ি, ভাঙাচোরা হারমোনিয়ামের ধ্বংসাবশেষ ইত্যাদি। এক কোণে দড়িতে কটা ময়লা শাড়ি টাড়িও ঝুলছে। অনিমেষ যে খুনে ধরা চেয়ারটায় বসেছে সেটার হাতল ভাঙা। সামনের ছোট টেবিলটায় খবরের কাগজের কভার,
তার উপর অসংখ্য চায়ের দাগ, কটা মলার ছেঁড়া সিনেমা ম্যাগাজিন এলোমেলোভাবে পড়ে আছে। মাথার উপর এধারে ওধারে ঝুল জমেছে। ডান দিকের দেওয়ালে বিড়ি কোম্পানির বাংলা ক্যালেন্ডারে একটা সেক্সি চেহারার মাংসলো মেয়ে মানুষ কুৎসিত পোজ নিয়ে বসে আছে। সেদিক থেকে চোখ ফেরাতে মা দিকের দেওয়ালে দৃষ্টি আটকে গেল অনিমেষের। একটা 22-23 বছরের যুবকের ফটো সেখানে ঝুলছে। মুখটা খুবই চেনা, কিন্তু নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই সময় সুচরিতা আবার ফিরে এলো। বলল, দুঃখিত, আপনাকে চা খাওয়াতে পারলাম না। বাড়িতে চা আছে, দুধ চিনি নেই। এই জন্যই তাহলে তাকে বসিয়ে রেখে বেরিয়ে গিয়েছিল সুচরিতা? দ্রুত মুখ ফিরিয়ে অনিমেষ ব্যস্তভাবে বলল, না না, চায়ের দরকার নেই। বলতে বলতেই তার চোখ আবার বাঁ দিকের দেওয়ালে ফিরে গেল। সুচরিতা অনিমেষকে লক্ষ্য করছিল। বলল, কি দেখছেন? ফটোটা দেখাতে দেখাতে অনিমেষ বলল, এ কে বলুন তো, খুব চেনা লাগছে। সুচরিতা বলল, যাক, ভালোই হলো, ছোটদাকে দিয়ে আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা শুরু করি। মুখ ফিরিয়ে অনিমেষ প্রতিধ্বনির মতো করে বলল, ছোটদা? হ্যাঁ, ওই যার ফটো দেখছিলেন, ওর নাম অনল। এবার মনে পড়ে গেল অনিমেষের। কবছর আগে যখন উগ্র রাজনৈতিক মুভমেন্টে সারা দেশ তোলপাড় হচ্ছে, সেই সময় এই শহরে অনলের নামটা লোকের মুখে মুখে শোনা যেত। পরে অনিমেষ জেনেছে পুলিশের সঙ্গে এনকাউন্টারে সে মারা গেছে। অনল তাহলে সুচরিতার ভাই? সুচরিতা আবার বলতে লাগলো, আপনি যখন এই শহরেরই ছেলে, তখন ছোটদার সব খবরই জানেন। অনিমেষ বলল, সব না হলেও কিছু কিছু জানি। ছোটদা ছিল আমাদের ফ্যামিলির সবচাইতে ব্রাইট ছেলে, জানেন, এমএসসি পড়ছিল। আমরা ওর মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। বলে অনেকক্ষণ চুপ করে রইল সুচরিতা। তারপর বলল, হ্যাঁ, আসুন আসুন আমার সঙ্গে। কোথায়? মারে, বাড়িতে নিয়ে এলাম কেন, সবার সঙ্গে আলাপ করবেন না? আসুন আসুন। একরকম জোর করে অনিমেষকে নিয়ে শেষ ঘরটায় চলে এলো সুচরিতা। একটা নোংরা বিছানায় অথর্ব এক বৃদ্ধা শুয়ে আছেন। চোখের দৃষ্টি গোলাটে, সারা শরীরে হাড় ছাড়া আর কিছুই নেই। সুচরিতা বলল, আমার মা। ছোটদা মারা যাবার পর শকে স্ট্রোক হয়েছিল, তারপর প্যারালিসিসে ডান দিকটা পড়ে গিয়েছে। কথা বলতে পারেন না, লোক চিনতেও পারেন না। আসুন। এবার সুচরিতার সঙ্গে মাঝখানের ঘরটা এলো অনিমেষ। এখানে 40-42 বছরের একটি লোককে দেখা গেল। মুখে খাপচা খাপচা দাড়ি, চোয়াল ভাঙা, কণ্ঠার হাড় গজালের মতো ঠেলে বেরিয়ে এসেছে, রুক্ষ চুল, চোখ 2 আঙুল গর্তে, পরনে তালিমারা লুঙ্গি আর ঢলঢলে ছেঁড়া পাঞ্জাবি। সুচরিতা বলল, আমার বড়দা শরদিন্দু মিত্র। শরদিন্দুকে বলল, ইনি অনিমেষ সান্যাল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, এখন বড় চাকরি করেন। এখানকার সবচাইতে বড় বাড়িটা ওদের, বিরাট বড় লোক, ভীষণ অ্যারিস্টোক্র্যাট। শরদিন্দু নমস্কারের ভঙ্গিতে 2 হাত তুলল। সঙ্গে সঙ্গে শিউরে উঠল অনিমেষ। হাত কোথায়? কোনই পর্যন্ত আছে শরদিন্দুর, নিচের দিকটা নেই। পাশ থেকে সুচরিতা বলল, বড়দা একটা ফ্যাক্টরিতে কাজ করত, একটু অসাবধান হওয়াতে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। 5,000 টাকা কম্পেনসেশন পেয়েছিল, কবেই শেষ হয়ে গেছে। আসুন। বাইরে আস্তে আস্তে রানিং কমেন্ট্রি দেওয়ার মতো সুচরিতা বলতে লাগলো, অ্যাক্সিডেন্টের কিছুদিন পরই বৌদি একটা ছোকরার সঙ্গে পালিয়ে গেল। 2 বাচ্চা নিয়ে দাদা এখন বেকার। এই অবস্থায় কে কাজ দেবে বলুন? একমাত্র ভিক্ষে ছাড়া রোজগারের আর কোনো পথ নেই ওর।
সেই লেভেলে এখনো নামতে পারেনিও। আচ্ছা চলুন এবার রান্নাঘরের দিকটা যাওয়া যাক। আমার ছোট বোন শোভা আর দাদার দুটো বাচ্চা সেখানে রয়েছে, ওদের সঙ্গেও আলাপ করিয়ে দিই। আর্টিস্ট যেমন আর্ট গ্যালারি ঘুরিয়ে ঘুরিয়ে এক্সিবিশন দেখায়, হবি কল সেইভাবে সুচরিতা তাদের ফ্যামিলিটা দেখাচ্ছে। কিন্তু এই পরিবেশে এদের দেখতে দেখতে দম বন্ধ হয়ে আসছিল অনিমেষের। সে বলল, আজ থাক, আমাকে ফিরতে হবে, একটা জরুরি কাজ একেবারেই ভুলে গিয়েছিলাম। অদ্ভুত হাসল সুচরিতা, বলল, জানতাম আমাদের বাড়িতে আসবার পর আপনার জরুরি কাজ মনে পড়ে যাবে। ঠিক আছে, বেশ, সবার সঙ্গে আলাপ করতে হবে না। ওর সম্পর্কে একটা খবর দিচ্ছি, এখনো সবার বিয়ে হয়নি। বলে ঝুপ করে গলার স্বরটা কাঁধে নামিয়ে দেয়। কিন্তু জানেন, এরই মধ্যে একবার অ্যাবর্শন করাতে হয়েছে। অনিমেষ চমকে উঠল। সুচরিতা এবার বলল, আর বর্দার বাচ্চা দুটোর মারাত্মক খিদে, এক একজন পুরো দুটো অ্যাডাল্ট লোকের মতো খায়। নাকগুলো ছিঁড়ে যাচ্ছিল অনিমেষের। সে বলল, এবার কিন্তু আমাকে যেতে হবে। নিশ্চয়ই যাবেন, কিন্তু কিন্তু কি? যে জন্য এত দূর এলেন সেটাই তো বাকি থেকে গেল। কিসের কথা বলছেন? মারে, আমার সম্বন্ধে তো কিছুই শুনলেন না। চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, যেতে যেতে বলবো। আপনি আর কষ্ট করে যাবেন না। কষ্ট? কষ্ট আবার কি? বড় রাস্তায় সাইকেল রিক্সার স্ট্যান্ড পর্যন্ত যেতে যেতে নিজের কথা বলে গেল সুচরিতা। এই যে এই ফ্যামিলিটা দেখলেন, এর সব দায়িত্ব এখন আমার। কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছি, তাতে তো চাকরি হয় না। তাই জানেন, সন্ধ্যেবেলা আমাকে কলকাতায় যেতে হয়, সারা রাত হোটেলে কাটিয়ে ভোরে ফিরে আসি। বুঝতেই পারছেন। একটু থেমে বলল, আশা করি আমার ব্যাপারে আপনার সব কৌতূহল মিটে গেছে। নিশ্চয়ই আর আমাদের দেখা হবে না, হওয়া উচিত নয়। নাক মুখ ঝাঁঝা করছিল অনিমেষের। শেষের দিকটা কিছুই শুনতে পাচ্ছিল না যেন। লাফিয়ে সামনের একটা রিক্সায় উঠে পড়ল সে। দ্রুত রিক্সাটার পাশে এসে সুচরিতা বলল, একটা কথা। সুচরিতার মুখের দিকে তাকাতে পারছিল না অনিমেষ। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, কি? শোভা জানিয়েছে ঘরে চালনাটা কিচ্ছু নেই। গোটা 25 টাকা দিতে পারেন? ধার বলেই নিচ্ছি, কিন্তু কোনোদিনই ফেরত দিতে পারবো না। পার্স খুলে টাকা বার করে সুচরিতাকে দিয়েই অনিমেষ শ্বাসরুদ্ধের মতো রিক্সাওয়ালাকে বলল, চ্যাটার্জি পাড়া চলো, জলদি। ঝড়ের গতিতে সাইকেল রিক্সা ছুটতে লাগলো। সুচরিতা অনিমেষের রিক্সার দিক থেকে মুখ ফিরিয়ে উধারের দোকানগুলোর দিকে চলল। আটা টাটা কিছু কিনে নিয়ে যেতে হবে তো। শেষ হলো আজকের গল্প। প্রফুল্ল রায়ের লেখা একটি মর্মস্পর্শী গল্প, প্রদর্শনী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।